ঠাকুর বাড়িতে জন্ম এবং বিবাহ অবশ্য লেগেই থাকে। এই সেদিন ধুমধাম করে বিয়ে হয়েছে দেবেন্দ্রের প্রিয় কন্যা স্বর্ণকুমারীর। সুদর্শন সমাজ সংস্কারক জানকীনাথকে কৃষ্ণনগর থেকে খুঁজে এনেছেন দেবেন্দ্র। ঠাকুরদের সঙ্গে কেউ ছেলে মেয়ের বিয়ে দিতে চায় না, তাই ভালো ছেলে দেখলেই কন্যাদের সঙ্গে বিয়ে দিয়ে তাদের আপন করতে চান তিনি। এই বিয়ের জন্য জানকীনাথ পিতা জয়চন্দ্র ঘোষালের সম্পত্তি থেকে বঞ্চিত ও ত্যায্য পুত্র হলেন। কিন্তু বাবা মশাইয়ের ক্রোধ উপেক্ষা করেও ঠাকুর বাড়ির আলোর হাতছানিতে সুন্দরী বিদুষী স্বর্ণকুমারীর আকর্ষণে বাধা পড়লেন জানকীনাথ। স্বর্ণর বিয়ে হলো 13 বছর বয়সে। সে তুলনায় ঠাকুর বাড়ির বউরা সবাই অনেক কম বয়সে এসেছে। বিয়ের আগে মাকে জড়িয়ে ধরে স্বর্ণ জানতে চেয়েছিলেন সারদার বিয়ের গল্প। নিজের বিয়ের প্রায় ভুলে যাওয়া বৃত্তান্ত মনে করে সারদা বলেন, আমি ছিলাম যশোরের পাড়া গাঁয়ের মেয়ে। আমার এক কাকা কলকাতা থেকে শুনে গেলেন কর্তার জন্য সুন্দরী মেয়ে খোঁজা হচ্ছে, ব্যাস ওর ছুরি তোর বিয়ে। সে কি গো, তার মানে আমাদের বাড়ির বউ মেয়েরা কেউ তোমাকে দেখতে যায়নি? স্বর্ণ অবাক হন। ঠাকুরদের চিরদিনের রীতি ছিল প্রথমে দাসী পুতুল নিয়ে মেয়ে দেখতে যাবে, পছন্দ হলে সুযোগ সুবিধে মতো যাবে বাড়ির মেয়েরা। শোন, আমার কাকার বোধহয় ভয় ছিল পাত্র হাতছাড়া হয়ে যাবে। তিনি বাড়িতে ঢুকেই দেখলেন আমি দাওয়ায় বসে রান্নাবাটি খেলছি। টেনে তুলে কোনো রকমে একটা পরিষ্কার কাপড় পরিয়ে তৎক্ষণাৎ নিয়ে চললেন কলকাতায়। আমার মা তখন নদীতে নাইতে গেছিলেন। আমার মাত্র 6 বছর বয়স। কেঁদে কেটে বললাম, মা আসুক তবে যাব। কাকা কোনো কিছু না শুনে আমাকে নিয়ে এলেন। মায়ের সঙ্গে শেষ দেখাটাও হলো না। শুনেছি মা আমার ফিরে এসে মেয়ের শোকে উঠোনের গাছতলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতেই মরে গেলেন। এই তো আমাদের কালের মেয়েদের জীবন। তোরা অনেক ভাগ্য করে এই বাড়িতে জন্মেছিস মা, অমন দেবতার মতো বাবা মশাই পেয়েছিস। তাই লেখাপড়া শিখলি, বাইরের হাওয়া বাতাস গায়ে মাখতে পারলি। এখনো সারদা ভাবছিলেন, কর্তা অমন দেবতার মতো মানুষ বলেই ওর ধর্ম মানি, আবার আমারটাও। মেয়ে বউরাও কি তা বোঝে না? বর্ণকুমারী বালিকা বেশি কিছু না বুঝেই সে বলে ওঠে, মা তুমি তো সেদিন মেজ কাকির কাছে লক্ষ্মী জনার্দনের জন্য পুজো দিয়ে পাঠালে। আমি তো নিয়ে গেলাম মা, বাবা মশাই কি তাতে রাগ করবেন? ছোট কন্যার কথায় বিরক্ত হন সারদা। বর্ণ, অত কথা তোর কি কাজ? যা বলবো করবি, ব্যাস। যা তো এখান থেকে। সত্যি লক্ষ্মী জনার্দনে চলে যাওয়ার দুঃখ ভুলতে পারেননি সারদা সুন্দরী। গোপনে ও বাড়িতে গৃহদেবতার জন্য পুজো পাঠান, আবার স্বামীর ব্রহ্ম উপাসনাতেও যোগ দেন। কেন, গিরিন তো ব্রহ্ম হয়েছে, আবার দেব পূজাও করে, তাতে দোষ হয় না? প্রথম প্রথম পূজা তুলে দেওয়ার কথা ভাবেননি কর্তা। কেবল দুর্গা পুজোর সময় বাড়ি থাকতেন না, বাইরে ভ্রমণে চলে যেতেন। সেই দুঃখে সারদা পুজোর আনন্দে অংশ নিতে পারতেন না। সবাই যখন আনন্দে মাতোয়ারা, তিনি ঘরের কোণে বন্দি করে রাখতেন নিজেকে। যোগমায়া এসে টানাটানি করত পুজোর দালানে যাওয়ার জন্য। একবার কর্তামশাই পশ্চিমে বেড়াতে গেছেন, আর তখন শুরু হয়ে গেল সেপাই বিদ্রোহ। কোনো চিঠি নেই, খবর নেই, চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন সারদা। কর্তা হিমালয়ে ব্রহ্ম চিন্তা করছেন, আর আমি এদিকে হেদিয়ে মরি। তবু সে একরকম ছিল। পুজো হতো, উনি পুজোয় থাকতেন না, তাই বলে পুজো উঠিয়ে দিতে হবে? এমন কথা বললেন বলেই তো গিরিন আর যোগমায়া লক্ষ্মী জনার্দনের মূর্তি নিয়ে আলাদা হলেন।
তাই তো আমি ব্রহ্ম উপাসনার বেদিতে বসেও নিজের ইষ্টমন্ত্র জপ করি, আবার কর্তার ধম্ম কথাও শুনি। পরের হারেমে বসে যোধাবাই যেমন শিব পুজো করতেন। এর জন্য স্বামীর প্রতি শারদার প্রেম অবশ্য কমেনি। এখনো কর্তা বাড়ি থাকলে শারদা উদ্গ্রীব হয়ে থাকেন তার রাতের ডাকের জন্য। ছেলেরা ঘুমিয়ে পড়লে সেই ডাক আসে। শারদা গা ধুয়ে উজ্জ্বল রঙের একটি নরম তাঁতের শাড়ি পরেন, কানে গলায় একটু আতর মাখেন, কখনো চুলে একটা বেলকুঁড়ির মালা জড়ান, কখনো না হলেও চলে। এটুকুই তার সাজ। বাড়ির বউদের মতো একগা গয়না পরে, খোঁপায় ঘুরে মালা, আলতা সিঁদুরের পরিপাটি সাজ তার দরকার নেই। কর্তাও সাদাসিধে সাজই পছন্দ করেন। সারা বছর পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ান আর ফিরে আসেন বাড়ির টানে, শারদার টানে। প্রথম যেবার দেবেন ঠাকুর বিষয় বৈরাগ্যে গঙ্গাবক্ষে দিন কাটাবেন স্থির করলেন, শারদা কেঁদে কেটে তার সঙ্গে যাওয়ার বায়না জুড়লেন। দেবেন্দ্র তার জন্য গঙ্গার বুকে পিনিস ভাড়া করলেন। 3 শিশুপুত্রকে নিয়ে কর্তার পিছু পিছু সেই পিনিসে গিয়ে উঠলেন অসূর্যম পশ্যা শারদা। সেই তার অবারিত গঙ্গা দর্শন। সান্ত্বনা এই যে ব্রহ্মজ্ঞান কর্তাকে বিভাগই করেনি, বরং বছর বছর শারদার কোল জুড়ে সন্তান এসেছে। সবাই বাঁচেনি, সবার দিকে সমান নজর দিতেও পারেন না শারদা। কর্তার সেবা করে আর সোহাগ পেয়েই খুশি থাকেন স্বামী সোহাগিনী। 1840 থেকে পরবর্তী 23 বছরে 9 ছেলে ও 6 মেয়ের জন্ম দিয়েছেন শারদা। তাদের মধ্যে বেঁচে আছেন মাত্র 10 জন। দ্বিজেন্দ্রর জন্ম 2 বছর পরে সত্যেন এলো, তার 2 বছর পরে হেমেন, 1 বছর 10 মাসের মাথায় বীরেন, আরো 2 বছর পরে কন্যা সৌদামিনী, তারপর জ্যোতিরিন্দ্র। দ্বিতীয় কন্যা সুকুমারী মাত্র 14 বছর বয়সেই মারা যায়। তারপরের ছেলে পুণ্যেন্দ্র জলে ডুবে মারা গেল মাত্র 6 বছরে। এরপর 3টি কন্যা, শরৎকুমারী, স্বর্ণকুমারী ও বর্ণকুমারী। সোমেন্দ্র ও রবীন্দ্রনাথের পরেও জন্মেছিল বুধেন্দ্র, কিন্তু সেও শৈশবে মারা যায়। এতগুলি ছেলে মেয়ের দেখাশোনার দায়িত্ব ছিল দাসী ও চাকরদের হাতে। কালের ধনী ঘরের নিয়ম ছিল জন্ম থেকেই শিশুরা ধাইয়ের স্তন্যদুগ্ধে লালিত হতো। প্রত্যেক শিশুর জন্য একটি স্তন্যদাত্রী ধাই ও একটি পালিকা দাসী নিযুক্ত হতো। জন্মদাত্রী মায়ের সঙ্গে শিশুদের বিশেষ সম্পর্ক থাকতো না। শারদার ছেলে মেয়েদের ক্ষেত্রেও তাই হয়ে আসছে। তবে যতদিন যোগমায়া একসঙ্গে ছিলেন, তার সান্নিধ্যই ছিল ছোটদের আশ্রয়, তার কাছেই ছিল তাদের যত আবদার আহ্লাদ। এখনো তারা তাই মেজ কাকির অভাব বোধ করেন, যদিও পরে জন্মানোর জন্য বর্ণ, সোম ও রবি মেজ কাকির স্নেহের ভাব থেকে একেবারেই বঞ্চিত। তাদের কোনো অভাব বোধ নেই, কারণ তারা জানেনই না মাতৃস্নেহের ঘনিষ্ঠ রূপ কি রকম। ইতিমধ্যে শারদার কুটনোর আসরে এসে উপস্থিত হয়েছেন সদ্য বিবাহিতা স্বর্ণকুমারী। ঠাকুরবাড়ির অন্য বিবাহিতা মেয়েদের মতো তিনি পিতৃগৃহে থাকেন না। ঠাকুররা একে পিরালি, তাই ব্রাহ্ম। এ ঘরে বিয়ে হলে বাপের ঘরে ত্যায্য হতে হয়। মেয়ে জামাইরা তাই বিয়ের পর এখানেই থাকেন। ছেলের বউ এলে তার বাপের বাড়ির লোকদেরও ঠাঁই দিতে হয়। স্বর্ণর স্বাধীন চেতা বর জানকীনাথ ঘোষালকেও তার বাবা ত্যাগ করেছিলেন, কিন্তু প্রথম থেকেই জানকীর শর্ত ছিল যে তিনি ব্রাহ্ম হবেন না, ঘর জামাইও থাকবেন না। দুটি শর্তই সসম্মানে মঞ্জুর করেন দেবেন্দ্রনাথ, কিন্তু স্বর্ণ নিজের আলাদা সংসার থেকে প্রায় রোজ জোড়াসাঁকোয় ঘুরে যান।
আজ তিনি পরেছেন পেস্তা রঙের ক্রেপ শাড়ি, তাতে পার্সি এমব্রয়ডারি করা পাড়, গায়ে লেস লাগানো জ্যাকেট। স্বর্ণ নিজেও বোম্বাই ধাঁচের শাড়ি পরা আয়ত্ত করেছেন। এ ব্যাপারে জ্ঞানদার সহযোদ্ধা তিনি। ব্রোচ লাগানো ছোট আঁচলে ঘোমটা টানতে অসুবিধা বলে মাথায় একটি কারুকাজ করা টুপি পরা চালু করেছেন। এটা তার নিজস্ব উদ্ভাবন। স্বর্ণ এসে একটি জলচৌকিতে বসে গল্প করেন। সবাই কৌতূহল নিয়ে তাকে দেখতে থাকে। স্বর্ণ এসেছেন শুনে দোতলার ঘর থেকে জ্ঞানদাও নেমে আসেন। ওদের দুটিতে খুব ভাব। স্বর্ণ তার দিকে প্রীতির দৃষ্টিতে তাকিয়ে বলেন, কি গো মেজ বৌঠান, শুনেছ আমাদের সাজ পোশাক নিয়ে কত রগড় লেখা হচ্ছে? হ্যাঁ স্বর্ণ, সেদিন নতুন ঠাকুরপো বলছিল কয়েকটি কলেজের ছোকরা নাকি বলা বলি করছে ঠাকুর বাড়ির বউ বিবি, আরো কত কি। তবু তোদের হাওয়া খেতে যেতে হবে। সারদা বিরক্তি চেপে রাখেন না। ঠাকুর বাড়ির এত বদনাম আমার প্রাণে সয় না বাপু। কেন মা? পত্রিকায় মেজ বৌঠানের দেওয়া বিজ্ঞাপন দেখে কত ব্রাহ্মিকা শাড়ি পরা শিখতে আসছেন দেখছো তো? আগে এরা গাউন পরে বাইরে বেরোনোর কথা ভাবছিলেন। কেউ কেউ তো গাউনের উপর আঁচল জুড়ে কিম্ভূত পোশাক তৈরি করে ফেলেছেন। তার চেয়ে বোম্বাই কায়দায় শাড়ি পরার দিশি ঢং অনেক ভালো। বছর আটেকের একটি বালিকা কোথা থেকে হঠাৎ দৌড়ে এসে সারদাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মেয়ে বউরা সব সচকিত হয়, কে এই মেয়েটা? সারদা ওর হাত ছাড়িয়ে মুক্ত হতে চেষ্টা করেন। এই কে কে রে তুই? কোত্থেকে এসে আমার গায়ে উঠে পড়লি? আমার এসব একদম ভাল লাগে না, তোরা জানিস না? সরে যা বলছি। মেয়েটি মুখ তুলে বলে, আমাকে ওরা ধরে নিয়ে যেতে আসছে, তুমি বাঁচাও কর্তামা, আমি তোমার কাছে থাকবো। এই মানুদা, এটা কে রে? ওপাশের কুটুমদের কারো মেয়ে নিশ্চয়ই। দাসীদের কাছে জানতে চান সারদা। সরিয়ে নিয়ে যাও কে। মানুদা টেনে মেয়েটিকে সারদার কাছ থেকে সরিয়ে আনে। ঠাস করে থাপ্পড় দিয়ে বকে ওঠে, এই বেহায়া মেয়ে, কে রে তুই? বালিকা ফুঁপিয়ে উঠে বলে, আমি তো রূপা, আমি এখানে এসে রোজ বসে থাকি তোমাদের পিছনে, দেখো নি আমাকে? বালিকার মুখটি ভারী মিষ্টি মায়াময়। সারদা জানতে চান, তুই কোথায় থাকিস? মা কে রে তোর? তুমি আমার মা। সরিয়ে দিচ্ছ কেন? আমি আর ওখানে যাব না, ওরা আমায় ভালোবাসে না কেউ। ঘোমটায় জড়সড় একটি বউ ছুটে এসে মেয়েটাকে টানতে চায়। সারদা গম্ভীর গলায় বলেন, দাঁড়াও, কে তুমি? আর এই মেয়েটাই বা কে? তোমার মেয়ে? হাত জোর করে বউটি জানায়, অপরাধ নেবেন না কর্তামা, আমরা আপনার আশ্রিত, কুটুমদের মহলে থাকি। এটি আমার স্বামীর আগের পক্ষের মা মরা মেয়ে। এমন দজ্জাল কোনো কথা শোনে না কো। মারতে মারতে আমার শাখা ভেঙে যায়, ওর শিক্ষে হয় না। সারদা হুকুম দেন, খবরদার, ওকে মারবে না বলছি। সতীনের মেয়ে বলে মেরে হাতের সুখ করছো? আমার এখানে থাকতে হলে এসব চলবে না। মানদা, তুই নজর রাখতো কুটুম মহলে। গোষ্ঠীর লোক আমাদের খাচ্ছে যাচ্ছে আর বাড়ির নিয়ম মানছে না, এ আমি সইব না। আমার ছাতের নিচে কোনো মেয়ের গায়ে কেউ হাত তুলবে না। রূপা সৎ মায়ের হাত ছাড়িয়ে সারদার দিকে ছুটে আসতে চায়। আবার দূর থেকে দেখে দেখে সে বুঝেছে এই মহিলার দয়া পেলে সে বেঁচে যাবে। এখানকার আলো হাওয়া, হাসি গল্প, আনন্দের জগৎ ছেড়ে সে আর ওই কুটুম মহলে অন্ধকার কলহ ঝগড়াঝাটির মধ্যে ফিরে যেতে চায় না। তবু যেতে হয়। যাওয়ার আগে তার করুণ দৃষ্টি দেখে একটু মায়া হয় সারদার। তিনি বলেন,
তুই রোজ সকালে এখানে এসে আমাকে প্রণাম করে যাস রূপা। এই একটি কথায় বালিকার জীবন যেন বদলে যায়। সে বোঝে আর তাকে মার খেতে হবে না।